একদম দোকানের মতোই ঝরঝরে রসালো বুন্দিয়া, ফুলকো ফুলকো বেগুনি যেগুলো দীর্ঘ সময় পর্যন্ত মুচমুচে থাকবে ও খুবই মজাদার ক্রিস্পি আলুর সমুচা। 3টি রেসিপি থাকবে এক ভিডিওতেই। প্রত্যেকটা রেসিপি খুবই সহজ এবং পারফেক্টভাবে তৈরি করার চেষ্টা করেছি। প্রথমেই থাকবে সবকিছুর সঠিক পরিমাপ সহ ঝরঝরে রসালো বুন্দিয়া। আপনি ভাবতেও পারবেন না বুন্দিয়া বানানো কতটা সহজ। বুন্দিয়া বানানোর মেইন উপকরণ হচ্ছে বেসন। আমি দোকান থেকে কিনা নর্মাল বেসন নিয়েছি। এখানে যে কোনো বাটি অথবা গ্লাস দিয়ে এটা মেপে নিতে পারবেন। আমি এরকম একটা কাপের সমান সমান করে 1 কাপ পরিমাণ নিয়ে নিলাম বেসন। এই কাপের সাহায্যেই কিন্তু সবকিছু মেপে নিতে হবে। এখন এই একই কাপের 4 ভাগের 3 ভাগ পরিমাণ নর্মাল ঠান্ডা পানি নিয়ে নিলাম। অবশ্যই যেই পাত্র দিয়ে বেসন মাপবেন ঠিক একই পাত্রের 4 ভাগের 3 ভাগ পরিমাণ পানি নিতে হবে। এখানে অল্প অল্প করে পানি দিয়ে প্রথমেই একটা আঠালো ব্যাটার তৈরি করতে হবে। প্রথম দিকে আমাদের একটু আঠালো ব্যাটার লাগবে। দেখুন ঠিক এরকমভাবে একটা আঠালো ব্যাটার তৈরি করতে হবে। এখন এই ব্যাটারটাকে অনবরত এইভাবে মথতে থাকবো। ব্যাটারটাকে একটু সময় নিয়ে ধৈর্য সহকারে এইভাবে মথতে থাকতে হবে। আজকে সম্পূর্ণ ভিডিও জুড়েই থাকবে কিছু গুরুত্বপূর্ণ টিপস যেগুলো কোনোভাবেই মিস করা যাবে না। তাই চেষ্টা করবেন কোনো অংশই স্কিপ না করতে। কিছুক্ষণ মথে নেওয়ার পর দেখবেন ব্যাটার অনেকটা মসৃণ এবং সাদাটে কালার হয়ে যাবে। কিছুক্ষণ মথে নেওয়ার পরে ব্যাটার অনেকটা স্মুথ হয়ে যাবে। ঠিক এরকম পর্যায়ে আসলে ব্যাটারটা পারফেক্ট হয়েছে কিনা সেটা চেক করে নিব। একটা বাটিতে কিছুটা পানি নিয়ে অল্প একটু ব্যাটার দিলাম। ব্যাটারটা কিন্তু পানির উপরে ভেসে ওঠেনি, নিচের দিকেই আছে। তার মানে ব্যাটারটা পারফেক্টভাবে মথা হয়নি। এটা আরও কিছুটা মথে নিতে হবে। তো ব্যাটারটাকে আমি আরও কিছুক্ষণ মথে নিব। আরও প্রায় 5 থেকে 6 মিনিটের মতো মথে নেওয়ার পর এটা আমি আবারও চেক করব। দেখুন আবারও কিছুটা পানি নিয়ে অল্প একটু ব্যাটার দিয়ে দিলাম। এ পর্যায়ে দেখুন ব্যাটারটা পানির উপরে ভেসে উঠেছে। তার মানে বুন্দিয়া বানানোর জন্য আমাদের এই ব্যাটারটা একদমই পারফেক্ট হয়েছে। ঠিক এভাবেই কিন্তু ব্যাটারটা চেক করে নিতে হবে। এই ব্যাটার কিন্তু এখনও অনেকটা আঠালো। বুন্দিয়া বানানোর জন্য আমাদের আরও কিছুটা পাতলা ব্যাটার লাগবে। আমি অবশিষ্ট যে পানিটুকু ছিল সেটুকু দিয়ে দিব। তো কাপের মাঝে যে অবশিষ্ট পানিটুকু ছিল সেটুকু দিয়ে দিব। সম্পূর্ণ পানিটাই দিয়ে দিলাম। এটা ভালোভাবে মেখে নিব। দেখুন এই পর্যায়ে আমাদের ব্যাটার কিন্তু একদমই পারফেক্ট আছে। বুন্দিয়া বানানোর জন্য আমাদের এরকম ঘনত্বের একটা ব্যাটার লাগবে। উপর দিক থেকে কিছুটা ব্যাটার নিচের দিকে ফেললাম। দেখুন এটা কিন্তু সাথে সাথেই মিলিয়ে যাচ্ছে না, কয়েক সেকেন্ড সময় লাগছে এই ব্যাটারটা মিলিয়ে যেতে। বুন্দিয়া বানানোর জন্য আমাদের ঠিক এরকম ঘনত্বের একটা ব্যাটার লাগবে। দেখুন যেই কাপ দিয়ে বেসন মেপেছিলাম ঠিক একই কাপের 4 ভাগের 3 ভাগ পানির পুরোটাই লেগেছে এখানে। অবশ্যই পানিটা এইভাবেই মেপে নেবেন, তাহলে বুন্দিয়া একদম পারফেক্ট হবে। বুন্দিয়া বানানোর জন্য আমাদের ব্যাটার একদমই রেডি। এখন এখান থেকে অল্প কিছুটা ব্যাটার উঠিয়ে আলাদা করে নিলাম, কারণ আমি এই ব্যাটারের মাঝে কিছুটা ফুড কালার মেশাবো। ফুড কালার অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন আবার চাইলে বাদ দিতেও পারেন। আমি শুধু দেখার সৌন্দর্যের জন্য এখানে ফুড কালার মেশাবো। বেশি অংশের সাথে মিশিয়ে নিলাম ইয়েলো ফুড কালার, আর অল্প কিছুটা যে উঠিয়ে নিলাম সেখানে রেড ফুড কালার মিশিয়ে দিলাম। তো ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি বুন্দিয়া ভাজতে চলে যাব। এই ব্যাটার রেডি হওয়ার সাথে সাথেই বুন্দিয়া ভাজতে চলে যাবেন। এই ব্যাটার কিন্তু রেস্টে রাখা যাবে না। বুন্দিয়া ভাজার জন্য চুলায় পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। বুন্দিয়া অবশ্যই ডুবো তেলে ভাজতে হবে আর তেলটা ভালোভাবে গরম করে নিতে হবে। বুন্দিয়া ভাজার জন্য তেলের হিটটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তেল যদি কম গরম হয় তাহলে বুন্দিয়া পারফেক্টভাবে ভাজা হবে না। তেল ভালোভাবে গরম করে নিতে হবে। দেখুন কিছুটা ব্যাটার গরম তেলে দেওয়ার সাথে সাথে এটা উপর দিকে ভেসে উঠলো। তেলটা ঠিক এরকম গরম হতে হবে। বুন্দিয়া ভাজার জন্য আমাদের এরকম একটা ছিদ্রযুক্ত চামচ লাগবে। এরকম ছিদ্রযুক্ত বড় চামচ কিন্তু যে কোনো হাঁড়ি পাতিলের দোকানেই কিনতে পাওয়া যায়। আর এরকম চামচ যদি আপনি না পান তাহলে আমাদের ঘরে যে ছিদ্রযুক্ত ছুরি থাকে, এরকম প্লাস্টিকের অথবা স্টিলের ছুরি দিয়েও কিন্তু আপনারা বুন্দিয়া ভেজে নিতে পারবেন। আমি প্রথমে ইয়েলো কালার বুন্দিয়া ভেজে নিব। চামচটাকে প্যানের কিছুটা উপর দিক থেকে ধরতে হবে। তো চামচটা এক জায়গায় ধরে উপরে আমি কিছুটা ব্যাটার দিয়ে দিলাম। চামচে ব্যাটার দেওয়ার পর দেখবেন এটা একটা একটা করে নিচের দিকে পড়বে আর সাথে সাথেই উপরে ভেসে উঠবে। এজন্য এই বুন্দিয়া ভাজার জন্য তেলটা একদম পারফেক্ট হিটে থাকতে হবে। তেল কম গরম থাকলে কিন্তু বুন্দিয়া পারফেক্টভাবে ভাজা হবে না। এটা নিচের দিকে থাকবে, উপরে ভেসে উঠবে না আর চ্যাপটা চ্যাপটা হয়ে যাবে। তাই বুন্দিয়া ভাজার জন্য তেলের হিটটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। চামচটা এরকম হালকা করে একটু ঝাঁকি দিলে দেখবেন এই শেপগুলো একটু তাড়াতাড়ি নিচের দিকে পড়বে। কতগুলো বুন্দিয়া তেলে ভেসে ওঠার পর আলতো করে চামচটা সরিয়ে নিতে হবে। সবগুলো বুন্দিয়া তেলের উপরে ভেসে ওঠার পর চুলার আঁচ কিছুটা কমিয়ে তারপর এগুলো ভেজে নিন। বুন্দিয়া খুব বেশি কড়া করে ভাজা যাবে না। খুব বেশি কড়া করে ভাজলে বুন্দিয়ার ভেতরে চিনির শিরা ঢুকবে না। বুন্দিয়াগুলোকে এরকম কিছুটা ভেজে উঠিয়ে নিলাম। দেখুন বুন্দিয়াগুলো কতটা সুন্দর হয়েছে। প্রতি ব্যাচ বুন্দিয়া ভাজার পর একটা ছাঁকনির সাহায্যে তেল থেকে এই ছোট ছোট অংশগুলো উঠিয়ে নেবেন। এখন দ্বিতীয় ব্যাচ বুন্দিয়া ভাজার আগে চামচটাকে ভালোভাবে ক্লিন করে নিতে হবে। একটা পরিষ্কার শুকনো কাপড়ের সাহায্যে চামচটাকে ভালোভাবে ক্লিন করে নেবেন। তো বুন্দিয়া ভাজার ক্ষেত্রে এই টিপসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। চামচে যদি ব্যাটার লেগে থাকে তাহলে বুন্দিয়ার শেপ পারফেক্ট হবে না।
বুন্দিয়াগুলো লম্বা লম্বা শেপ হয়ে যাবে। তাই অবশ্যই খেয়াল রাখবেন প্রত্যেকটা ব্যাচ বুন্দিয়া দেওয়ার আগে চামচটা যেন একদম ক্লিন থাকে। তো চামচটা ভালোভাবে পরিষ্কার করে নেওয়ার পর আমি এখানে রেড কালারের বুন্দিয়া দিয়ে দিলাম। একইভাবে প্যানের কিছুটা উপর দিক থেকে চামচটা ধরতে হবে আর একই জায়গায় ধরে রাখবেন। চামচটা এরকম হালকা করে একটু ঝাঁকিয়ে নেবেন, তাহলে শেপগুলো একটু তাড়াতাড়ি পড়বে। এই রেড কালারের বুন্দিয়াগুলোকেও আমি একটু ভেজে উঠিয়ে নিলাম। একইভাবে সবগুলো বুন্দিয়া ভেজে নিব। অবশ্যই প্রতি ব্যাচ বুন্দিয়া দেওয়ার আগে চামচটাকে ভালোভাবে ক্লিন করে নেবেন। দেখুন আমি একইভাবে সবগুলো বুন্দিয়া ভেজে নিয়েছি। বুন্দিয়া এরকম গরম গরম থাকা অবস্থায় চিনির শিরা রেডি করে নিতে হবে। চিনির শিরা তৈরি করার জন্য যেই গ্লাস দিয়ে বেসন মেপেছিলাম একই গ্লাস দিয়ে চিনিটাও মেপে নিতে হবে। যেই কাপ দিয়ে বেসন মেপেছিলাম একই কাপের 1 কাপের থেকে একটু বেশি পরিমাণ চিনি নিয়ে নিলাম, অর্থাৎ 1 কাপ ও আধা কাপের থেকে একটু কম চিনি নিলাম। আর চিনি যতটুকু নেবেন তার অর্ধেক নিতে হবে পানি। 1 গ্লাস ও আধা গ্লাসের থেকে একটু কম নিয়েছিলাম চিনি, তো আমি হাফ গ্লাসের থেকে একটু বেশি পরিমাণ পানি নিয়ে নিলাম। অবশ্যই চিনি ও পানিটা এইভাবেই মেপে নিতে হবে। এখানে দিয়ে দিলাম 2টা এলাচ। এখন এই পানিতে ভালোভাবে একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। এই শিরা তৈরির জন্য আমি এখানে 1 তার বা 2 তার কিছুই করব না। পানিতে ভালোভাবে একটা বলক চলে আসার পরেই চুলা বন্ধ করে দিতে হবে। চুলা বন্ধ করে দেওয়ার পর 2 ফালি লেবুর রস চিপে চিপে দিয়ে দিব। চুলা বন্ধ করে দেওয়ার সাথে সাথেই এরকম 2 ফালি পরিমাণ লেবুর রস চিপে চিপে দিয়ে দিব। কিছুটা লেবুর রস দেওয়ার ফলে এই শিরাটা পরবর্তীতে জমাট বেঁধে যাওয়ার চান্স থাকবে না। এরপর এখানে 1 চা চামচ দিয়ে দিলাম ঘি। এ পর্যায়ে কিছুটা ঘি দেওয়ার ফলে মনে হবে বুন্দিয়াগুলো ঘিয়ে ভাজা। এটা অপশনাল, হাতের কাছে ঘি থাকলে দিবেন, না হলে দিবেন না। এখন এই গরম গরম শিরার মাঝে বুন্দিয়াগুলো দিয়ে দিলাম। এ পর্যায়ে বুন্দিয়াগুলো কিন্তু হালকা হালকা কুসুম গরম আছে। চিনির শিরার সাথে বুন্দিয়া ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর চুলা জ্বালিয়ে দিব এবং চুলার সবচেয়ে কম আছে প্যানটা ঢেকে বুন্দিয়াগুলো চুলার উপর বসিয়ে রাখবো ঠিক 4 থেকে 5 মিনিটের মতো। এ পর্যায়ে অবশ্যই কিন্তু চুলার আঁচ একদমই কমিয়ে রাখতে হবে। ঠিক 4 থেকে 5 মিনিট পর প্রথমেই চুলা বন্ধ করে তারপর ঢাকনা খুলে নিলাম। এ পর্যায়ে অবশ্যই কিন্তু প্রথমেই চুলা বন্ধ করে দিতে হবে। চুলা বন্ধ করে দেওয়ার পর সবকিছু ভালোভাবে নেড়ে মিশিয়ে প্যানটাকে আবারও ঢেকে দিলাম। এই গরম চুলার উপরে বুন্দিয়াগুলোকে প্রায় 20 মিনিটের মতো ঢেকে রাখবো। 20 মিনিট পর ঢাকনা খুলে নিলাম। দেখতেই পাচ্ছেন বুন্দিয়াগুলোর রস খেয়ে একদম টইটুম্বুর হয়ে গেছে। দেখুন প্রত্যেকটা বুন্দিয়ার মাঝে রস ঢুকে একদম টইটুম্বুর হয়ে গেছে। তবে এখনও কিন্তু এটা সম্পূর্ণ রস টেনে নেয়নি, এখানে হালকা হালকা একটু শিরা অবশিষ্ট আছে, তাই এটা আরও কিছুক্ষণ ঢেকে রাখতে হবে। আমি এটা আবারও 15 মিনিটের জন্য ঢেকে রাখবো। 15 মিনিট পর বুন্দিয়ার অবস্থাটা দেখুন। আজকের রেসিপি ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল লেখা বাটনটাতে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার ফেসবুক পেজটিকে লাইক ও ফলো করে রাখবেন। বুন্দিয়া কতটা পারফেক্ট হয়েছে সেটা নিশ্চয়ই আর বলে বোঝাতে হবে না। এবার চলুন ফুলকো ফুলকো ক্রিস্পি বেগুনি তৈরি করি, যেগুলো দীর্ঘ সময় পর্যন্ত মুচমুচে থাকবে। প্রথমে বেগুনি বানানোর জন্য বেসন ও চালের গুঁড়ার একটা প্রিমিক্স তৈরি করব, যেটা একবার বানিয়ে 1 মাস পর্যন্ত সংরক্ষণ করা যাবে। প্রথমেই বেসন নিয়ে নিলাম 1 কাপ অথবা 120 গ্রাম। এরপর হাফ কাপ অথবা 60 গ্রাম পরিমাণ নিয়ে নিলাম চালের গুঁড়া। বেসন যতটুকু নেবেন চালের গুঁড়া তার অর্ধেক নিতে হবে। এই বেসন ও চালের গুঁড়াটা অবশ্যই চেলে নিতে হবে। বেসন ও চালের গুঁড়া চেলে নেওয়ার পর দিয়ে দিলাম 2 টেবিল চামচ অথবা 16 গ্রাম পরিমাণ ময়দা। অল্প পরিমাণে একটু কালো জিরা দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এরপর এটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখন দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, হাফ চা চামচ মরিচের গুঁড়া ও হাফ চা চামচের থেকে একটু কম দিয়ে দিলাম জিরার গুঁড়া। মশলা দেওয়ার পরে ভালোভাবে মিশিয়ে নিব। ভালোভাবে মেশানো হয়ে গেলে এ পর্যায়ে মিশ্রণটাকে যে কোনো এয়ারটাইট বক্সে ভরে 1 মাস পর্যন্ত ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন। বেগুনি বানানোর কিছুক্ষণ আগে এটা বের করে প্রয়োজন মতো নিয়ে নর্মাল তাপমাত্রায় এনে বেগুনি বানিয়ে নেবেন। আমি যেহেতু সংরক্ষণ করব না, সম্পূর্ণটা দিয়ে আজকে বেগুনি বানাবো, তাই দিয়ে দিলাম হাফ চা চামচ রসুন বাটা ও হাফ চা চামচ আদা বাটা। এটা দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নিয়ে এখানে অল্প অল্প করে নর্মাল ঠান্ডা পানি দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করতে হবে। অল্প অল্প করে পানি দিবেন আর নাড়তে থাকবেন। এই ব্যাটারটা কিন্তু পাতলা হবে না, এটা একটু ঘন হবে। আমি একটা ঘন ব্যাটার তৈরি করে নিয়েছি। আমি আপনাদেরকে ব্যাটারের ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি। দেখুন ব্যাটারের ঘনত্বটা এরকম হবে। চামচ থেকে অতিরিক্ত ব্যাটার ঝরে যাওয়ার পর চামচে ব্যাটারের একটা মোটা প্রলেপ পড়ে থাকবে। তো দেখতেই পাচ্ছেন ব্যাটারের ঘনত্বটা কেমন হয়েছে। এখন এই ব্যাটারটাকে 5 থেকে 10 মিনিটের মতো রেস্টে রাখবো। 10 মিনিট পর দেখুন ব্যাটার কিন্তু আগের থেকে আরও কিছুটা ঘন হয়েছে। তো ব্যাটার কিন্তু একদম পারফেক্ট ঘনত্বে আছে। এ পর্যায়ে এখানে 1 চিমটি পরিমাণ দিয়ে দিলাম বেকিং সোডা। আমি যতটুকু পরিমাণে বেসন ও চালের গুঁড়া নিয়েছি এখানে 1 চিমটি পরিমাণ বেকিং সোডাই লাগবে, এর থেকে বেশি অথবা কম দিবেন না। এখন একটা ডাল ঘুটনির সাহায্যে এই ব্যাটারটাকে অনবরত ঘুরতে থাকবো। ব্যাটারটাকে অনবরত এইভাবে কিছুক্ষণ ঘুটে নেওয়ার ফলে কিন্তু এখানে অনেকটা মসৃণ ভাব চলে আসবে। এটা অনেকটা মসৃণ ও সাদাটে কালার হয়ে যাবে। আমি প্রায় 3 থেকে 4 মিনিটের মতো ডাল ঘুটনির সাহায্যে ব্যাটারটাকে অনবরত ঘুটে নিয়েছি। দেখুন ব্যাটারের কালার কিন্তু অনেকটা সাদাটে হয়ে গেছে আর আগের থেকে অনেকটা মসৃণ হয়েছে।
বেগুনি বানানোর জন্য আমার ব্যাটার কিন্তু একদমই রেডি। এখন লাগবে বেগুন। আমি 2টা বেগুন ভালোভাবে ধুয়ে এরকম লম্বা স্লাইস করে কেটে নিয়েছি। বেগুনি বানানোর জন্য বেগুন খুব বেশি পাতলাও হবে না, আবার খুব বেশি মোটাও হবে না। এখন এই বেগুনের মাঝে স্বাদ মতো লবণ দিয়ে দিব। বেগুনি ভাজার আগ মুহূর্তে এখানে লবণ দিবেন, এর আগে কিন্তু লবণ দেওয়া যাবে না। বেগুনের পিসগুলো লবণ দিয়ে মেখে নেওয়ার সাথে সাথে এগুলো ভাজতে চলে যাব। বেগুনি ভাজার জন্য চুলায় পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। বেগুনি অবশ্যই ডুবো তেলে ভাজতে হবে, আর তেলটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে। আমি কিছুটা বেটার তেলের মাঝে দিয়ে দিলাম। দেখুন বেটার তেলে দেওয়ার সাথে সাথেই কিন্তু এটা উপরে ভেসে উঠবে। তেলটা এরকম গরম হতে হবে। এখন 1 পিস বেগুন নিয়ে বেটারের মাঝে ভালোভাবে কোট করে নিব। বেগুনটাকে বেটারের মাঝে এপিট ওপিট ভালোভাবে ডুবিয়ে বাড়তি বেটারটুকু এভাবে ঝেড়ে ফেলে দিতে হবে। বাড়তি বেটারটুকু ঝেড়ে ফেলে দেওয়ার পর এটা সরাসরি গরম তেলের মাঝে দিয়ে দিবেন। কয়েকটা পিস একসাথে দিয়ে দিলাম। আর বেগুনের পিসগুলো তেলে দেওয়ার প্রায় সাথে সাথেই অথবা 4 থেকে 5 সেকেন্ডের মধ্যে এগুলো উল্টে দিতে হবে। প্রথমবার উল্টে দেওয়ার পর আবারও যখন 4 থেকে 5 সেকেন্ড হবে সাথে সাথেই উল্টে দিবেন। তো প্রথমেই 2বার এভাবে সাথে সাথে উল্টে দেওয়ার ফলেই দেখবেন বেগুনের উপরে একটা মসৃণ ভাব চলে আসবে, আর এগুলো একদম ফুলকো ফুলকো হবে। বেগুনিগুলো ভাজার শুরু থেকে এই পর্যন্ত চুলার আঁচ হাই হিটে থাকবে। ঠিক এ পর্যায়ে আসলে চুলার আঁচ সামান্য কমিয়ে দিতে হবে। চুলার আঁচ কিন্তু আবার অনেক বেশি কমিয়েও দেওয়া যাবে না। চুলার আঁচ বেশি কমিয়ে দিলে বেগুনির মাঝে তেল ঢুকে যাবে। চুলার আঁচ হাই হিটের থেকে সামান্য কম রাখবেন। তারপরে বেগুনগুলোকে উল্টে পাল্টে নিজের মনের মতো কালার করে ভেজে নিন। বেগুনি কিন্তু অবশ্যই একটু কড়া করে ভাজতে হবে। এরকম কড়া করে অথবা সোনালি কালার করে ভাজলে বেগুনি দীর্ঘ সময় পর্যন্ত মুচমুচে থাকবে। দেখুন আমার প্রথম ব্যাচের বেগুনিগুলো কতটা সুন্দর হয়েছে। একইভাবে আরও কয়েকটি বেগুনি ভেজে আপনাদের দেখিয়ে দিচ্ছি। কয়েকটা পিস দেওয়া হয়ে গেলে প্রথমে যেটা দিয়েছিলাম সেটা উল্টে দিব। এভাবে এগুলো 2বার করে সাথে সাথেই উল্টে দিবেন। একইভাবে সবগুলো ভেজে নিতে হবে। এরকম লাল লাল করে ভেজে উঠিয়ে নিন, তাহলে দীর্ঘ সময় পর্যন্ত মুচমুচে থাকবে। বেগুনি দীর্ঘ সময় পর্যন্ত মুচমুচে থাকলেও ইফতারের আগ মুহূর্তে ভাজতে দেখবেন এটা খেতে বেশি মজা লাগবে। আমার প্রতিটি টিপস ফলো করে একবার হলে এই বেগুনি রেসিপিটা বাসায় ট্রাই করবেন। তারপর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। বেগুনিগুলো কিন্তু দোকানের তৈরি বেগুনির থেকেও অনেক বেশি সুন্দর হয়েছে। এবার চলুন ইফতারিতে অথবা বিকেলের নাস্তায় চায়ের সাথে খাওয়ার জন্য দারুণ মজার আলুর সমুচা তৈরি করি। বাটিতে প্রথমেই নিয়ে নিলাম মেজারমেন্ট কাপের 3 কাপ পরিমাণ ময়দা। ময়দা আপনার পরিমাণ মতো কম বেশি করে নিতে পারবেন। ময়দার মাঝে দিয়ে দিলাম অল্প একটু কালো জিরা। কালো জিরা হাত দিয়ে এইভাবে একটু ঘষে ঘষে দিব, তাহলে এর ফ্লেভারটা আরও ভালো আসবে। ডোয়ের জন্য স্বাদ মতো লবণ দিলাম। লবণ ও কালো জিরা ময়দার সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর এখানে 1/4 কাপ অথবা 60 ml এর মতো সয়াবিন তেল দিলাম। এই ময়দার সাথে তেলটাকে ভালোভাবে মেখে নিতে হবে। ভালোভাবে মেখে নেওয়ার পর হাতে কিছুটা ময়দা নিয়ে এরকম দলা পাকিয়ে দেখবেন, খুব সহজে এরকম একটা দলা পাকানো হয়ে যাবে। আর হাত দিয়ে একটু আলতো করে চাপ দিলেই ঝুরঝুর করে ভেঙে যাবে। এরকম পর্যায়ে আসলেই বুঝবেন ময়দাটা পারফেক্টভাবে মাখানো হয়েছে। এরকম দলা পাকানো না গেলে আরও কিছুটা তেল দিয়ে মেখে নিতে হবে। এখন আমি এখানে অল্প অল্প করে নর্মাল ঠান্ডা পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব। এই ডোটা খুব বেশি নরমও হবে না, আবার খুব বেশি শক্তও হবে না। নর্মাল রুটি পরোটার মতো ডো হবে এটা। আমরা বাসায় যে রুটি পরোটা তৈরি করি সেই ডোয়ের মতোই হবে এই ডোটা। ডোটাকে প্রায় 15 মিনিটের মতো রেস্টে রাখতে হবে। এদিকে আমি 4টা মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে নিয়েছি। এই সেদ্ধ আলুগুলোকে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিব, অথবা আপনারা চাইলে এটা হাত দিয়ে খুব ভালোভাবে চটকে নিতে পারেন। আলু এইভাবে গ্রেট করে নেওয়ার ফলে এখানে কোনো দলা বেঁধে থাকার চান্স থাকে না। এখন এখানে 4টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি, অর্থাৎ পেঁয়াজগুলোকে একদম মিহি কুচি করে কেটে নিতে হবে। এরপর আমি এখানে পরিমাণ মতো কাঁচামরিচ কুচি দিয়েছি, অল্প একটু আদা একদম মিহি কুচি করে কেটেছি ও কিছু ধনেপাতা কুচি নিয়েছি। এরপর আমি এখানে 1 চা চামচের মতো দিয়ে দিলাম চিলি ফ্লেক্স, অল্প একটু হলুদের গুঁড়া, 1/2 চা চামচ দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া, 1/2 চা চামচ গরম মশলার গুঁড়া ও স্বাদ মতো লবণ দিলাম। আপনি এখানে সব কিছুই নিজের টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন। এখানে ভর্তি করে করে 4 চা চামচ চালের গুঁড়া দিলাম। আপনারা এখানে সমপরিমাণ কর্নফ্লাওয়ার দিতে পারেন, অথবা ঘরে যদি শুকনো পাউরুটি থাকে সেটাও কিন্তু গুঁড়ো করে দিয়ে দিতে পারেন। আলুর সাথে সবকিছু মেখে নেওয়ার পর হাতে কিছুটা তেল লাগিয়ে তারপর এরকম ছোট ছোট বলের মতো শেপ দিয়ে নিব। সম্পূর্ণ আলুর মিশ্রণটাকে আমি এরকম ছোট ছোট বলের মতো শেপ দিয়ে দিয়েছি। এখন একটা বাটিতে নিয়ে নিলাম 3 চা চামচ পরিমাণ ময়দা। এখানে অল্প একটু পানি দিয়ে এরকম আঠালো একটা গোলা বানিয়ে নিতে হবে। এদিকে 15 মিনিট পর ডোটা কিন্তু পারফেক্টভাবে সেট হয়ে গেছে। এই ডোটাকে আরেকটু মথে তারপর সমান সমান কয়েকটা ভাগে ভাগ করে নিব। আমি 3 ভাগে ভাগ করেছি। এখান থেকে 1 ভাগ ডো নিয়ে একটা বড় রুটি বেলে নিতে হবে। আর যেখানে রুটি বেলবেন সেখানে কিন্তু আগে থেকেই তেল ব্রাশ করে নিতে হবে। অবশ্যই এখানে তেল ব্রাশ করে নেবেন। তো রুটিটা কিন্তু খুব বেশি মোটাও হবে না, আবার খুব বেশি পাতলাও হবে না। আমি কিন্তু একটা বড় রুটি বানিয়ে নিয়েছি। দেখুন এই রুটি কিন্তু খুব বেশি মোটাও হবে না, আবার খুব বেশি পাতলাও হবে না।
আমি এরকম রাউন্ড শেপের একটা কিছু নিয়ে সমান সমান করে রুটিটাকে এভাবে কেটে নিব। তো প্রত্যেকটা অংশ একইভাবে কেটে নিয়েছি। প্রত্যেকটা শেপ দেওয়ার পর ছোট ছোট এই রুটিগুলোকে এভাবে একটু করে উঠিয়ে তারপর আবারও বসিয়ে দিবেন, তাহলে পরবর্তীতে এটার নিচে লেগে যাবে না। বাড়তি যে ডো ছিল সেটা সরিয়ে ফেলেছি। এখন একটা নাইফের সাহায্যে রুটির চারদিকে এরকম সমান সমান করে 4 ভাগে কেটে নিব। মাঝখানে কিছুটা জায়গা বাকি রেখে তারপরে কিন্তু 4 ভাগে কেটে নিয়েছি। আপনাকে অবশ্যই এটা দেখেই বুঝে নিতে হবে। তো সবগুলো একইভাবে কেটে নেওয়ার পর যেই ময়দার মিশ্রণটাকে আমি রেডি করেছিলাম সেখান থেকে কিছুটা করে মিশ্রণ নিয়ে যেই অংশগুলো নাইফের সাহায্যে কেটেছিলাম তার চারপাশে হালকা করে এইভাবে লাগিয়ে দিব। অবশ্যই যেই দিকগুলো কাটা হয়েছিল তার চারপাশে আলতো করে লাগিয়ে দিবেন। ময়দার এই গোলাটা কিন্তু খুবই অল্প পরিমাণ লাগাতে হবে, বেশি করে লাগানো যাবে না। তো প্রত্যেকটা অংশে এইভাবে ময়দার মিশ্রণ লাগিয়ে নেওয়ার পর এখন আমি এই শেপের ঠিক মাঝ বরাবর একটা আলুর বল দিয়ে দিলাম। এক সাইড থেকে একটা অংশ ধরে তারপর আলুর পুরের মাঝে এভাবে আলতো করে বসিয়ে দিব। তারপর দ্বিতীয় নাম্বারটাও একইভাবে আলতো করে 2 মাথা এভাবে বসিয়ে দিব। তো 2 হাতের সাহায্যে এই কাজটা করবেন। তারপর তৃতীয় নাম্বারটাও আমি একইভাবে আলতো করে বসিয়ে দিব। একইভাবে 4 নাম্বারটাও করে নিব। 2 কোণাটা শুধু আলতো করে এভাবে হাত দিয়ে একটু চাপ দিয়ে দিবেন। তো 2 হাতের সাহায্যে এটা করবেন, তাহলে পারফেক্ট একটা শেপ আসবে। আপনাদের সুবিধার্থে আরও একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। কয়েকটা কিন্তু একইভাবে বানিয়ে নিয়েছি। এভাবেই সবগুলো বানাবো। প্রত্যেকটা রুটি বানানোর সময় সেখানে ভালোভাবে তেল ব্রাশ করে তারপরে রুটি বানাবেন। আমি কতগুলো বানিয়ে নিয়েছি, এগুলো দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে। এই আলুর সমোচাগুলো একবার বানিয়ে 1 মাস পর্যন্ত ডিপ ফ্রিজে সংরক্ষণ করা যাবে। তো সবগুলো শেপ দেওয়ার পর আমি এগুলো ভাজতে চলে যাব। এগুলো অবশ্যই ডুবো তেলে ভাজতে হবে, এর জন্য পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। তো তেলটা অনেক বেশি গরম হবে না, আবার খুব কম গরমও হবে না। কিছুটা ডো তেলের মাঝে দিয়ে দিলাম। কিছুটা ডো তেলে দেওয়ার পর এটা খুব তাড়াতাড়ি উপরে ভেসে উঠবে না, একটু আস্তে ধীরে সময় নিয়ে উপরে ভেসে উঠবে। তেলটা এরকম গরম হতে হবে। তেলটা অনেক বেশি গরম থাকবে না, আবার খুব কম গরমও থাকবে না। এরকম পর্যায়ে এখানে এই আলুর সমোচার শেপগুলো দিতে হবে। সবগুলো শেপ তেলে দেওয়ার পর চুলার মিডিয়াম আঁচে এটা এভাবেই রেখে দিব, একটুও নাড়াচাড়া করব না। যতক্ষণ পর্যন্ত নিজে থেকে এটা কিছুটা ব্রাউন কালার চলে না আসবে ততক্ষণ পর্যন্ত এটা নাড়াচাড়া করব না। যখন দেখবেন এটা নিচের দিক থেকে অনেকটা ব্রাউন কালার চলে এসেছে, ঠিক সেই পর্যায়ে উল্টে দিবেন। এর আগে কিন্তু এটা উল্টানো যাবে না। দেখুন এই পর্যায়ে কিন্তু এটা অনেকটা ব্রাউন কালার চলে এসেছে। এখন এগুলো উল্টে দিব। তো হালকা করে এগুলো উল্টে দিলাম। উল্টে দেওয়ার পর ওই পাশটা কিন্তু আবারও ভালোভাবে কুক হওয়া পর্যন্ত এটা নাড়াচাড়া করবেন না। তো ওই পাশটা যখন ব্রাউন কালার চলে আসবে অর্থাৎ অনেকটা মুচমুচে হয়ে যাবে তখন আবারও উল্টে দিব। তো আমার এগুলো কিন্তু পারফেক্টভাবে ভাজা হয়েছে, একদম ভেতর পর্যন্ত খাস্তা হয়েছে এই সমোচাগুলো। সবগুলো একইভাবে ভেজে নিতে হবে। দেখুন আলুর সমোচাগুলো কতটা সুন্দর হয়েছে দেখতে। একইভাবে সবগুলো ভেজে তারপর গরম গরম পরিবেশন করুন। চুলা থেকে নামিয়ে সাথে সাথেই পরিবেশন করবেন। অবশ্যই এইভাবে একবার ট্রাই করবেন, তারপর আমাকে কমেন্টে জানাবেন। আজকে 3টি রান্নার মধ্যে কোন রেসিপিটা আপনার কাছে বেশি ভালো লেগেছে সেটাও কমেন্টে জানাতে ভুলবেন না। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।